সুনামগঞ্জ, লালমনিরহাট ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান, জামাল বাদশাহ ও সায়েম উদ্দিন। আমরা প্রথমেই যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন মেহেদী। মেহেদী, বন্যার বর্তমান চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন। দেখুন, বর্তমানে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকালকে 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ গত 24 ঘন্টায় আরো 15 সেন্টিমিটার পানি কমেছে। সেই 15 সেন্টিমিটার পানি কমে এখন কিন্তু নদীর পানিটাও কিন্তু স্বাভাবিকভাবেই প্রবাহমান হচ্ছে, যার কারণে সুনামগঞ্জে এখন বন্যার কোনো শঙ্কা আসলে নেই। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন সুনামগঞ্জে বন্যার তেমন কোনো আশঙ্কা আসলে নেই। আগামী 24 থেকে 48 ঘন্টা বৃষ্টিপাতও হবে না, এবং যেখানে বৃষ্টি হলে আসলে আমাদের সুনামগঞ্জে সমস্যা হয় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে, সেখানেও বৃষ্টিপাত কদিন ধরে বৃষ্টিপাত খুব স্বাভাবিকভাবে হচ্ছে, এবং আগামী 24 থেকে 48 ঘন্টা স্বাভাবিক বৃষ্টিপাত হবে, যার ফলে সুনামগঞ্জে নদীর পানি বা হাওরের পানি বাড়বে না। তবে একটা জিনিস, আমি এই মুহূর্তে আছি, আপনি দেখতেই পাচ্ছেন যে সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে। সেই সুরমা নদীর পানি বা রক্তি, জাদুকাটা সহ যে নদী আছে, সেই নদীর পানি কিন্তু আপনার হাওর দিয়ে প্রবেশ করে। হাওর এলাকায় কিন্তু এখনো ধীর গতিতে পানি নামছে, কি মানুষের কিছু ভোগান্তি আছে। তবে মানুষের যে ভোগান্তি আসলে সৃষ্টি হয়েছিল সেটা ত্রাণ সহায়তা, এই বন্যাকালীন সময়ে আসলে সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়নি বলে তারা আমাদেরকে অভিযোগ করেছিলেন। তবে আমরা কথা বলেছি সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত তাদের ত্রাণ কার্যক্রম কিন্তু অব্যাহত আছে, এবং যেখানে ত্রাণ সহায়তার প্রয়োজন পড়ছে তারা ত্রাণ পৌঁছে দিচ্ছেন। সব মিলিয়ে আসলে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক বললেই চলে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা এবারে চলে যাব লালমনিরহাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী জামাল। লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। মেহেদী, আপনাকে যদি বলি, লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজকে তিস্তার যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর গত টানা 3 দিন যে জলাবদ্ধতা, বলা যায় যে স্বল্পমেয়াদী যে বন্যার প্লাবিত হওয়া নিম্নাঞ্চলগুলো রয়েছিল, সেই নিম্নাঞ্চল থেকে যারা অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু আজকে সকাল থেকেই বাড়িতে ফিরতে শুরু করেছে। এছাড়া কিন্তু যেসব এলাকায় এই বন্যা কবলিত অবস্থায় ছিল, সেই সব এলাকায় নানা ধরনের দুর্ভোগ দেখা দিয়েছে। গ্রামীণ কাঁচা রাস্তা কিন্তু অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিন্তু এই প্লাবিত হওয়া এলাকায় যেসব মানুষ ছিলেন, অন্যত্র আশ্রয় নেননি, তাদের কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। নানা ধরনের চর্মরোগ কিন্তু তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে, গবাদি পশুর কিন্তু অনেক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। অর্থাৎ খাদ্য থেকে শুরু করে নানা ধরনের সমস্যার মধ্যে কিন্তু এই বানভাসী মানুষজন বর্তমানে রয়েছেন। নদীর পানি কমলেও কিন্তু আসলে পানি কমার সাথে সাথে নদীর ভাঙ্গনও শুরু হয়েছে। শহর লালমনিরহাটের কালমাটি এলাকা এবং আদিতমারি উপজেলার গোবর্ধন সহ বেশ কয়েকটি পয়েন্টে আসলে নদীর ভাঙ্গন শুরু হয়েছে। আর আরেকটি বিষয় জানাই যে এ পর্যন্ত লালমনিরহাটে কিন্তু টানা 2 দফায় তিস্তার পানি বৃদ্ধি পেল, এবং 2 দফায় স্বল্পমেয়াদী বন্যা হলো, এবং কমপক্ষে 8 থেকে 10 দফায় তিস্তার পানি বৃদ্ধি এবং হ্রাস পাওয়ার ঘটনা ঘটলো। আর তিস্তার পানি হঠাৎ এই হ্রাস এবং বৃদ্ধি পাওয়ার কারণে নদী তীরবর্তী বাসিন্দা যে সকল মানুষজন রয়েছেন, তারা কিন্তু নদী ভাঙ্গন এবং স্বল্পমেয়াদী বন্যা সহ নানা ধরনের ভোগান্তিতে রয়েছে। একজন পানিবন্দী নদী তীরবর্তী বাসিন্দার সাথে কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি এবং কমার কারণে কি ধরনের সমস্যা আপনাদের হচ্ছে? হঠাৎ তিস্তার পানি বাড়া এবং কমার কারণে আমাদের ধান রোপণের যে বীজগুলো আমরা বারবার রোপণ করতেছি, কিন্তু পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কিছু গরু ছাগল ওই ঘাস আনি খাওয়াচ্ছি, এই ঘাসগুলো খাওয়ার পর পায়খানা বিভিন্ন রোগে আক্রান্ত মরে যাচ্ছে। এবার কোনো সরকারি সহায়তা পেয়েছেন কিনা? সরকারি তো কোনো সহায়তাই পাচ্ছি না আমরা। এখানে মূলত হচ্ছে যে আমরা বন্যা আসলে খুব ক্ষয়ক্ষতি এবং ভয়ভীতির মাঝে থাকি। আপনাদের আসলে দাবি কি এই বন্যা থেকে পরিত্রাণ পেতে বা দুর্ভোগ থেকে স্থায়ী দাবি কি? আমাদের স্থায়ী দাবি, যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নদীটা খনন করত, তাহলে আমাদের নিরিবিলি জীবনযাপন করার মতো একটা বাস্তবায়ন দেখতেন।
ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন, এই লালমনিরহাটের যে তিস্তা আর পানি এ পর্যন্ত কয়েকবার হ্রাস এবং বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটলো, এবং তিস্তার আরেকটি বিষয় জানাই যে তিস্তার পানি কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পায় এবং কমে যায়। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকায়। এই এলাকা থেকে কিন্তু গত এক সপ্তাহে নদী ভাঙ্গনের কবলে পড়ে ৫ থেকে ৭টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে, এবং কমপক্ষে ৫০ একরের মতো ফসলি জমি আসলে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর বর্তমানে কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠান কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালমাটি দ্বিমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু এই নদী ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে। আপনি ক্যামেরার চোখের হিসেবে দেখতে পাচ্ছেন আসলে আজকেও কিন্তু সকাল থেকে এ পর্যন্ত দুটি বাড়ি এই এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে তিস্তার যে ভাঙ্গন কবলিত এলাকাগুলো রয়েছে, নদীর পানি কমার সাথে সাথে এসব এলাকায় ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। এই ভাঙ্গন এবং স্বল্পমেয়াদী বন্যা এবং দীর্ঘমেয়াদী বন্যার যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে স্থায়ীভাবে সমাধান পেতে তিস্তার যে নদী তীরবর্তী বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটি বাস্তবায়ন করা না পর্যন্ত, অথবা এই তিস্তার খনন, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির কারণে যদি তিস্তার খনন করা না হয়, সে পর্যন্ত কিন্তু তিস্তার পাড়ের দুর্ভোগ আসলে স্থায়ীভাবে সমাধান হবে না। এই ছিল লালমনিরহাটে বন্যা, উন্নতি এবং নদী ভাঙ্গন এবং ভোগান্তির খবর। আমরা এখন যেতে চাই জামালপুরে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম, জানাবেন যে জামালপুরের বর্তমান বন্যার কি অবস্থা? জামাল, ধন্যবাদ। আসলে যমুনার যে পানি রয়েছে সেটি কিন্তু এখন কমতে শুরু করেছে। পানি কমার হারটা খুবই নিম্ন গতির হলেও আসলে কিন্তু কমতে শুরু করেছে, যে এটাই আসলে বন্যা কবলিত মানুষদের কাছে স্বস্তির বিষয়। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী এলাকায়। আমরা একটু দেখাতে চাই আপনাকে, আসলে এই জায়গায় কিন্তু আমরা গতকালকেও ছিলাম এবং তার আগেও ছিলাম। এখানে কিন্তু আসলে এই রাস্তাটিতে হাঁটু পানি পর্যন্ত ছিল, সেই পানি কিন্তু ধীরে 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 দুদিন হলো কমতে শুরু করেছে। সেই অনুযায়ী আজকে ৬টার সর্বশেষ তথ্য মতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫০ সেন্টিমিটার, গাজীপুরের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমা। যদিও যমুনার পানি কমতে শুরু করেছে, তবুও কিন্তু শহরের যে নিম্নাঞ্চলে কিছুটা স্বস্তি থাকলেও কিন্তু চরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু সেই হারে পানি না কমায় কিন্তু আসলে তারা বেশ এখনো কিন্তু সেই ভোগান্তিতেই রয়েছেন। তারা এখনো খাদ্য সংকটে রয়েছেন, এখনো যে ঘর বাড়িতে পানিতে নিমজ্জিত হয়েছে সেই সমস্যাটিতে তারা থাকার জন্য কিন্তু তারা ভোগান্তি পোহাচ্ছেন। এছাড়াও সিরাজগঞ্জ জেলার মধ্যে কিন্তু ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে, যে কারণে আসলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং কৃষি অফিসের তথ্য অনুযায়ী কিন্তু প্রায় ৬,৫০০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। পানি নেমে না যাওয়া পর্যন্ত আসলে এই ক্ষতি পুরো কতটুকু ক্ষতি হয়েছে আসলে নির্ধারণ করা যাচ্ছে না। এছাড়াও আমরা বলতে পারি যে আসলে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছেন যে আসলে আর এখন আর কোনো আশঙ্কা তারা করছেন না, যেহেতু পানি কমতে শুরু করেছে, পানি বাড়ার আর এই মৌসুমে কোনো সম্ভাবনা নেই। জেলা প্রশাসন থেকে আমরা জেনেছি যে আসলে তারা কিন্তু যে বরাদ্দগুলো রয়েছে বন্যা কবলিত মানুষ এবং পানিবন্দী যারা রয়েছে তাদের মাঝে কিন্তু আসলে পর্যায়ক্রমে সেগুলোকে কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছে এবং সবার মাঝে সেই জিনিসগুলো পৌঁছে যাবে। এখন পর্যন্ত যে বরাদ্দ রয়েছে সেটিতে সবার পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এছাড়াও আমরা যে তথ্যটুকু জেনেছি আসলে যে বন্যার পানি কমতে শুরু করলেও কিন্তু আসলে যাতায়াত ব্যবস্থা তেমনটা উন্নত না হওয়ার কারণে গোখাদ্যের এবং গবাদি পশুর যে থাকার ব্যবস্থা এবং গোখাদ্যের যে সংকট সেটি কিন্তু আসলে চরম আকার ধারণ করছে। যমুনার পানি কমে গেলে, আসলে নদীর পানি কমে গেলে কিন্তু এই সংকটটি থেকে আসলে তারা উতরাই হবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাব স্টুডিওতে। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জ এবং লালমনিরহাট, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।